আমি কয়েকটা নিউজ দেখতে পাই, যেটা হচ্ছে যাত্রাবাড়িতে একটা বাচ্চা মারা যায়। আমার সামনে একটা মেয়েকে মনে করেন রড দিয়ে বাড়ি দিয়ে এখানে পুরো কালো বানায় ফেলায়। ছাত্রাবাস আপনি মনে করেন ব্লক করে দেওয়া হয়েছে রাতের বেলা। প্রতিটা বাড়িতে বাড়িতে যায় এরা আক্রমণ করে। মানুষের প্রতি যে অত্যাচার, যে একটা জুলুম যা শুরু হয়েছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। কোনো দলের সাথে নাই, আমি কোনো এই আন্দোলনের সাথে থাকার আমার কথা ছিল না। বিভিন্ন শ্রেণীর লোক নামছে এখানে, সেই ক্ষেত্রে আমিও একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি যে আমাকেও এখানে অংশগ্রহণ করা উচিত। শিক্ষার্থীদের উপর আবার হামলা। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী, তারা কোন নেতাকর্মী জানেন? কোন দলের নেতাকর্মী জানেন? আওয়ামী লীগের নেতাকর্মী। বাট তার আগে ছোট্ট একটা কথা বলতে চান পুরো ভিডিওটা শুরু করার আগে, যে এই আওয়ামী লীগ কি এখনো বাংলাদেশে আছে? বাট এটা কিন্তু ধরা বা বোঝার মতো না। সমন্বয়ক বলতে কি বোঝায় জানেন? যারা হাসিনাকে বাংলাদেশ থেকে পালানোর কাজটা করছে তাদেরকে বলা হয় সমন্বয়ক। বাট সেই সমন্বয়কদের উপর আক্রমণ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছাড় দেওয়ার মতো কিছু নাই ভাই, কথা বলার মতো কিছু নাই। যে বাংলাদেশ স্বাধীনই হয় নাই ধরতে গেলে, কি স্বাধীন হয়েছে? এখনো সমন্বয়কদের গায়ে হাত। তো আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আসল ঘটনাটা কি। আমি কয়েকটা নিউজ দেখতে পাই, যেটা হচ্ছে যাত্রাবাড়িতে একটা বাচ্চা মারা যায়। আমার সামনে একটা মেয়েকে মনে করেন রড দিয়ে বাড়ি দিয়ে এখানে পুরো কালো বানায় ফেলায়। ছাত্রাবাস আপনি মনে করেন ব্লক করে দেওয়া হয়েছে রাতের বেলা। প্রতিটা বাড়িতে বাড়িতে যায় এরা আক্রমণ করে। মানুষের প্রতি যে অত্যাচার, যে একটা জুলুম যা শুরু হয়েছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। কোনো দলের সাথে নাই, আমি কোনো এই আন্দোলনের সাথে থাকার আমার কথা ছিল না। বিভিন্ন শ্রেণীর লোক নামছে এখানে, সেই ক্ষেত্রে আমিও একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি যে আমাকেও এখানে অংশগ্রহণ করা উচিত। কারণ এটা আমার দেশের জন্য, আমি মনে করি আমার থাকা এখানে উচিত। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে ১.৫ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় টিকে থাকা শেখ হাসিনা সরকারের পতন হয়। এই আন্দোলনে শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। তাদেরই একজন মোহাম্মদ নাসির খান। এক হাতে এক টুকরো টিন ও অন্য হাতে একটি লাঠি ও ইটের টুকরো নিয়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সামনে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি। ৪ আগস্ট মোহাম্মদ নাসির খানের সেই ঘটনার ছবি তুলেছিলেন চিত্রগ্রাহক মোহাম্মদ আহসান উল্লাহ রিফাত। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন তোলে। সবাই আমাকে চিনে, আমি এই আরামবাগে মতিঝিলে কোথাও নামতে পারবো না। এলাকাটাকে আমি ত্যাগ করে আমি এলাকার বাইরে কোথাও যাই, বাড্ডা যাই, তারপর হচ্ছে কারণ বাজারে যাই, আপনার ফার্মগেটে যাই, তারপরে যে শাহবাগে যাই, এই শহীদ মিনারে যাই। প্রতিনিয়ত আমি ছিলাম তা না, প্রতিদিন না। আজকে গেছি, 2 দিন যাই নাই, আবার 2 দিন পরে গেছি, এরকম ভাবে। 4 তারিখে আমরা অবস্থান করি হচ্ছে শাহবাগে। আরামবাগ থেকে আমি এখান থেকে এই গলি দিয়ে বের হয়ে হাইটা যাচ্ছিলাম। তো এখানে অনেক লোকজন লাঠি ছোটা নিয়ে তারা বসে আছে, যারা ওই যে বললাম আমার এলাকার যারা। এখন আমি তো এখানে কিছু করতে পারবো না। আমি এখান থেকে বের হয়ে মেন রোডে যাই। মেন রোড থেকে আমি একটা রিক্সা নিয়ে, আমার সাথে আমার একটা ভাতিজা ছিল, ও গেছিলো। রিক্সা নিয়ে আমরা প্রথমে যাই হচ্ছে হাইকোর্টের সামনে নামি, কারণ ওইখানে ইট দিয়া রাস্তা ব্লক করে দেওয়া হয়। হাইকোর্টের সামনে নামে ওইখান থেকে হাইটা শাহবাগে যাই। খাবারের সংকট ছিল, তো আমরা ভাবলাম কি 2 জন লোক, আমরা ভাবলাম যে ওই এইখানে পরিচয় হলো। তখন বললাম যে আমরা চলেন কিছু সমোচা বা সিঙ্গারা কিছু আয়না দেওয়া যায় কিনা, পানি তো পর্যাপ্ত পরিমাণ আছে। তো আমরা এটা নেওয়ার জন্য পিজি হাসপাতালের পিছনে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। তো হাইটে একটু সামনে গেলাম, তখনই একদল লোক এসে বলতেছে, ভাই আমাদের ভাইদেরকে মারতেছে, বাংলা মোটর অ্যাটাক করছে। তখন আমরা ওইদিকে না যাই, আমরা বাংলা মোটরের দিকে সবাই রওনা দিই। তখন এই সামনে আস্তে আস্তে যখন বাংলা মোটর যাই, তখন ওই জায়গায় কিছু কিছু জায়গায় দেখি টিয়ার সেল, যে গ্যাস রিয়েকশন, এগুলো দেখতেছি। তারপর হচ্ছে আগুন জ্বলতেছে। বাংলা মোটর থেকে যখন কারণ বাজারের মুখে যাই, কারণ বাজার মুখে যাওয়ার আগে শেরাটন হোটেলের এখানে, তখনই শুরু হয় আমাদের সাথে আর কি সংঘর্ষ। ওই পাশ থেকে কারণ বাজার মোড় থেকে আমাদের টিয়ার সেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, তারপর হচ্ছে একদম সরাসরি গুলি পর্যন্ত করা শুরু করছে। সোনারগাঁও হোটেলে যাওয়ার আগে এই পাশে দেখবেন ব্যারিকেড দেওয়া আছে। এই এখন নতুন টিন লাগাইছে কিনা আমি জানি না। এই টিনটা ওইখান থেকে আমি ছুটাই। এটা অনেক বড় টিন ছিল, এটাকে আমি টুকরা করছি, 2 টুকরা করছি। আমার এটা দেখার পরে অনেকের মনের ভিতরে অনুপ্রেরণা জাগলো বা হলো। তখন রাস্তার যে ডিভাইডেড আপনার কি বলে, যে প্লাস্টিকের যে আপনার ব্রেগেড দেওয়ার যে ওইগুলো নিয়ে আসলো। তারপর হচ্ছে প্লাস্টিকের ট্যাঙ্কি নিয়ে আসলো, পানির ঝান নিয়ে আসলো। আবার ওই যে শেরাটন হোটেল থেকে যে শেরাটন হোটেলের যে ব্যারিকেড দেওয়া ছিল বাউন্ডারি, সেই টিন ছুটাই নিয়ে আসলো। সেই টিন দিয়ে আমরা ঢাল বানাই আস্তে আস্তে সামনের দিকে আগাতে শুরু করি। গুলি করলে আমি সামনের দিকে যে আমি আহত হবো বা এরকম কিছু, ওই সেন্সটা তখন কাজ করে না। কারণ আমার টার্গেট ছিল আমাদেরকে সামনে যেতে হবে, তাদেরকে পিছনে সরাতে হবে, আমাদের সামনে আগাইতে হবে। কারণ আমি যদি সামনে না যাই, আমার দেখা থেকে যে লোকগুলো আসতেছিল আমার পিছনে, তারাও সামনে যাবে না। তখন আমরা কারণ বাজার মোড় ক্রস করার পরে তারা আস্তে আস্তে একদম ফার্মগেট মোড়ে চলে যায়। হ্যাঁ, আমরা নিয়ে যাই ফার্মগেট মোড় থেকে। তখন যুবলীগের এক দল, ওনার নামটা আমার মনে আছে এখনো, ওনার নাম মনির। কারণ ওনার হাতে যে পিস্তলটা ছিল, উনি গুলি করতেছিল। এই গুলিতে আরও একটা লোক আহত হয়েছে। ওরে লক্ষ্য করেন, ওর চোখের দিকে তাকায় দেন, ওর চোখ ভর্তি কিরকম, ওর ভিতরে কোনো মায়া দয়া নাই। ওরে টার্গেট করে গুলি করেন, আমাকে বলতেছিল যে ওকে টার্গেট করে গুলিটা করেন। তো মনির ভাই যখন নামটা বলছে, সেই নামটা আমি একদম স্পষ্ট কানের ভিতরে আমি শুনছি।
একটা ঢিলা একটা লাঠি ছিল, ওটা আমি সেভ করার জন্য রাখছিলাম, যদি প্রয়োজন হয় কেউ সামনে এসে যায় তাহলে আমি মারবো। ফার্ম গেটে আমার সামনে আমার পায়ের নিচে পড়েছিল, পায়ের কাছে পড়েছিল। কারণ আমি যখন কোলে নেই তাকে, আমি তো আর একা নেই, আমার সাথে আরও একজন ছিল। যখন আমরা দুজনে নেই, আমার যখন ইটাটা এখানে লাগে ওই পার থেকে, যখন ইটাটা আসে ব্রিজের নিচ থেকে, তখন আমি ছেলেটাকে ছেড়ে দিই। আর আমার যখন ইটাটা লাগে তখন আমি মনে করছি আমার হাত ভেঙে গেছে, এত ব্যথা হইতেছে। তখন এই হাত আমি চাইপা ধরে আমি আস্তে 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 আমি তখন পিছনের দিকে আসতে শুরু করি। তখন হাঁটতে 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 আমি কারণ বাজার মোড় পর্যন্ত আসি। তারপর আমি রিক্সা পাই, রিক্সাওয়ালাকে বললাম, মামা যেমনি পারো আমাকে একটা হাসপাতালে নিয়ে যাও। আমি 4 তারিখে যখন ফিরি, সেটা হচ্ছে একটা মজার কাহিনী। আমার যখন এখানে ব্যান্ডেজ করা, আমাকে পিজি হাসপাতালে গার্ড বললো কি, আপনি যদি হাতে বেশি ফ্র্যাকচার না হয় আপনি ব্যান্ডেজটা খুলে ফেলেন, নাহলে আপনার রাস্তায় বেরোতে পারবেন না, আপনাকে প্রশাসন ধরে নিয়ে যাবে। বাসায় যাওয়ার পরে হচ্ছে সকালবেলা আমি আবার যাবো 5 তারিখে। আমি 2:30-3টার দিকে খবর পাই যে এরকম যে আমাদের তো যে বুবুজান পালায় গেছে গা, ঠিক আছে। তখন আমি বলি মিথ্যা কথা, এটা আমি বিশ্বাস করি না, ঠিক আছে। তখন নেট কিছু মানে জায়গা থেকে মানে ওই বিপিএন টিপিএন আবিজাবি এগুলো দিয়ে চালানো যায়, তখন চেষ্টা করি নিউজ দেখার জন্য। তখন নিউজে পেলাম যে ওয়ারকুজ্জামান উনি ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে। তখন আমি মনে করলাম যে কিছু একটা তাহলে হয়েছে। 5 তারিখে যে কাহিনীটা হবে এটা কিন্তু আমরা কেউ জানতাম না। পুরস্কার পাইলো এই ছবি যে তুলছে সে পাইছে, কিন্তু যেই ব্যক্তিটাই ছবির ভিতরে, সে তাকে শনাক্ত করে কি আপনি ভাবেন যে পরবর্তীতে যদি আওয়ামী লীগ সরকার আসতো তাহলে কি আমি কি এখানে থাকতে পারতাম আজকে? যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন আপনার রাস্তাঘাটে বলেন মানে যে কোনো একটা মিছিল মিটিংয়ে বলেন, তারা কিন্তু মানে সহজেই সেখানে মানে করতে পারতো না, কোনো দল করতে পারতো না। আর এখন দেখেন বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে যেখানেই পারতেছে দাবি নিয়ে নেমে যাচ্ছে। তারা এখন এতটাই নরম হয়ে গেছে, এখন আসলে এতটা নরম হওয়া তো উচিত না। আশা করছি ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি। বাট কিছু বলার মতো নাই, কারণ পুলিশ প্রশাসন আছে, সারজিৎ আলম ভাইরা আছে, ডক্টর ইউনূস আছে, তাদের মত যা হবে এখানে কিন্তু সেই শাস্তি দেওয়া হবে এবং 15-16 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তো যাক না কেন, পুরো ভিডিওটা দেখা এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে ভিডিওগুলো। সবাইকে ধন্যবাদ।